বন্ধুরা, বৃন্দাবনের সকাল সবসময়ের মতো শান্ত আর পবিত্র ছিল। মন্দিরের ঘণ্টার আওয়াজ বাতাসে মিশেছিল। গলিতে ভক্তদের ভিড় ছিল। কেউ রাধে রাধে বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, কেউ ফুলের ঝুড়ি নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল। সেই বৃন্দাবনেই সেদিন একটি সরকারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন ডিএসপি সঙ্গীতা শর্মা। সাধারণ একটি স্যুট, মুখে গাম্ভীর্য আর চোখে এক অদ্ভুত ক্লান্তি। তিনি অনেকদিন পর বৃন্দাবন দর্শন করতে এসেছিলেন। মনে ইচ্ছে ছিল ভগবানের সামনে কিছুক্ষণ শান্তিতে বসবেন, নিজের জীবনের বোঝা হালকা করবেন। মন্দির পর্যন্ত যাওয়ার জন্য তিনি পায়ে হেঁটে যাওয়ার কথা ভাবলেন, কিন্তু ভিড় বেশি ছিল। তখনই পাশে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ রিকশা দেখতে পেলেন। রিকশাটি পুরনো ছিল, একটু খড়খড় করছিল। সেটি চালানো লোকটি আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী, রোগা পাতলা, সাধারণ পোশাক পরা, পায়ে ক্ষয়ে যাওয়া চুটি, কপালে হালকা ঘাম, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল। তার চোখে কোনো লোভ ছিল না, ছিল শুধু সাদামাটা ভাব আর ধৈর্য। সঙ্গীতা শর্মা তাকে হাত দেখিয়ে ডাকলেন, ভাইয়া, মন্দির পর্যন্ত নিয়ে যাবে? রিকশাচালক মাথা নিচু করে বলল, জি ম্যাডাম, বসুন। ডিএসপি ম্যাডাম রিকশায় বসে পড়লেন। রিকশা ধীরে ধীরে বৃন্দাবনের গলি দিয়ে চলতে লাগল। রাস্তায় মন্দির, আশ্রম, ফুলের দোকান, সন্ত ও সাধুদের দেখা যাচ্ছিল। বাতাসে আগরবাতি আর ফুলের সুগন্ধ ছিল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিলেন। রিকশাচালক খুব মন দিয়ে প্যাডেল চালাচ্ছিল, যেন তার কোনো তাড়া নেই। কিছুক্ষণ পর সঙ্গীতা শর্মা জিজ্ঞেস করলেন, তুমি কি রোজ এখানেই রিকশা চালাও? রিকশাচালক শান্ত গলায় বলল, হ্যাঁ ম্যাডাম, অনেক বছর হয়ে গেল। তার গলায় কোনো অভিযোগ ছিল না, না দুঃখ, না রাগ, শুধু সোজা সাপটা কথা। সঙ্গীতা শর্মার অদ্ভুত লাগল। সাধারণত লোকে নিজের অভাব অভিযোগ শোনাতে শুরু করে, কিন্তু এই লোকটি একেবারে আলাদা ছিল। রিকশা মন্দিরের গলি দিয়ে যাচ্ছিল, কোথাও ভজন চলছিল, কোথাও আরতির প্রস্তুতি হচ্ছিল। সঙ্গীতা শর্মা জানলা দিয়ে বাইরে দেখছিলেন, কিন্তু মন অন্য কোথাও ছিল। তার বারবার মনে হচ্ছিল যেন এই কণ্ঠস্বর তিনি আগে কোথাও শুনেছেন, এই চলন বলন, এই কথা বলার ধরন, কিন্তু মস্তিষ্ক পরিষ্কার মনে করতে পারছিল না। রিকশাচালক মাঝে মাঝে ভক্তদের থেকে রাস্তা চেয়ে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল। কাউকে ধাক্কা দিচ্ছিল না, কারো সাথে উঁচু গলায় কথা বলছিল না। এক জায়গায় ভিড় বেশি হওয়ায় সে রিকশা থামিয়ে দিল এবং বলল, ম্যাডাম, একটু হেঁটে নিন, সামনে রাস্তা সরু। সঙ্গীতা শর্মা নিচে নামলেন, কয়েক কদম হাঁটলেন। তখনই তার নজর সেই লোকটির মুখের উপর ঠিকভাবে পড়ল। রোদ সরাসরি তার মুখে পড়ছিল। তার চোখের পাশে হালকা বলি রেখা ছিল, মুখে সংগ্রামের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। লোকটি চোখ নিচু করে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে সঙ্গীতা শর্মার হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গেল। না, এমনটা কি করে হতে পারে? মনে একটা চিন্তা এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। এত বছরে অনেক কিছু বদলে যায়, মানুষ বদলে যায়, হয়তো এটা তার ভ্রম। তিনি আবার রিকশায় বসলেন। রাস্তায় তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রিকশাচালক কিছুক্ষণ চুপ থেকে বলল, রমেশ শর্মা। এই নাম শোনা মাত্রই সঙ্গীতা শর্মার হাত কাঁপতে লাগল। হৃৎপিণ্ড যেন থমকে গেল। তার কানে যেন একটা নামই প্রতিধ্বনিত হতে লাগল, সেই নাম যাকে তিনি বহু বছর ধরে নিজের মনের গহীনে ছেকে রেখেছিলেন। তিনি নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করলেন, বাড়ি কোথায়? রমেশ শর্মা চোখ নিচু রেখে বলল, আগে শহরে থাকতাম ম্যাডাম, এখন এখানেই থাকি। তার উত্তরগুলো ছোট ছিল, কিন্তু প্রতিটি শব্দে কোনো না কোনো কাহিনী লুকিয়েছিল। সঙ্গীতা শর্মার মন অস্থির হয়ে উঠল। তিনি এখন বিশ্বাস করতে শুরু করেছিলেন যে এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি সেই লোকই হতে পারে যাকে তিনি বহু বছর আগে হারিয়েছিলেন। কিন্তু এত বড় সত্যকে মেনে নেওয়া সহজ ছিল না। মন্দির পৌঁছানোর আগে রিকশা থামল। রমেশ শর্মা নিচে নেমে বলল, ম্যাডাম, মন্দির এসে গেছে। সঙ্গীতা শর্মা নামার সময় কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। রমেশ শর্মা ভাড়ার টাকা নেওয়ার জন্য হাত বাড়াল, কিন্তু তার চোখ তখনও নিচু ছিল, যেন সে কোনো অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। সঙ্গীতা শর্মা টাকা দিতে দিতে নিচু গলায় বললেন, তুমি কি এখানে একাই থাকো? রমেশ শর্মার গলা হালকা কেঁপে গেল। হ্যাঁ ম্যাডাম, একাই থাকি। সেই একা শব্দটির মধ্যে এমন এক যন্ত্রণা ছিল যে সঙ্গীতা শর্মার চোখ ভিজে এলো। তিনি আরও কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কিন্তু মন্দিরের ঘণ্টার আওয়াজ প্রবল হয়ে উঠল। লোকজন দর্শনের জন্য ভেতরে যেতে শুরু করল। রমেশ শর্মা ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি চলি। সে রিকশা টানতে টানতে ঘুরে গেল, কিন্তু সঙ্গীতা শর্মা সেখানেই দাঁড়িয়ে রইলেন।
তার মন এখন ভগবানের দর্শনে ছিল না, তার মন সেই রিক্সাচালকের পিছু পিছু চলে গিয়েছিল। যে লোকটিকে তিনি কিছুক্ষণ আগে সাধারণ রিক্সাচালক ভেবে বসেছিলেন, সে আসলে তার অতীত ছিল, তার হারিয়ে যাওয়া সম্পর্ক ছিল। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ বৃন্দাবনের সেই পবিত্র গলিতে, ভগবানের নগরীতে, ভাগ্য তাকে সেই মানুষটির সাথে মিলিয়ে দিল যাকে তিনি বহু বছর আগে হারিয়েছিলেন। বন্ধুরা, মন্দিরের বাইরে দাঁড়িয়ে সঙ্গীতা শর্মা অনেকক্ষণ সেই একই জায়গায় দাঁড়িয়ে রইলেন। ঘণ্টা বাজতে থাকল, মানুষ দর্শন করে ফিরতে লাগল, কিন্তু তার মন ভেতর থেকে টলে গিয়েছিল। যে লোকটিকে তিনি কিছুক্ষণ আগে রিক্সা চালাতে দেখছিলেন, তাকে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না। নাম, কণ্ঠস্বর, চোখের উদাসীনতা সব কিছু তাকে বারবার পুরনো সময়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি দর্শন করতে ভেতরে তো গেলেন, কিন্তু মন ভগবানের চরণে বসল না। দর্শনের পর বাইরে এসে তিনি এক পাশে বসলেন। মনে প্রশ্নের ভিড় ছিল। যদি ওই লোকটি সত্যিই রমেশ হয়, তবে এখানে পৌঁছল কি করে? এত বছর কোথায় ছিল? আর সবথেকে বড় প্রশ্ন, সে কখনো কেন দেখা করার চেষ্টা করল না? তার মনে হালকা রাগও ছিল, আর তার থেকেও বেশি চিন্তা। কিছুক্ষণ পর তিনি নিজের নিরাপত্তা রক্ষীকে বললেন যে সে যেন এই রিক্সাওয়ালাকে খুঁজে নিয়ে আসে। খুব বেশি সময় লাগল না। রমেশ শর্মাকে কাছেই একটা গাছের নিচে বসে থাকতে দেখা গেল। হয়তো সে রোজকার মতো ভক্তদের বেরোনোর অপেক্ষা করছিল। যখন রমেশ সামনে এলো, সে কিছুটা ঘাবড়ে গেল। তার মনে হলো হয়তো কোনো অভিযোগ হয়েছে। সে মাথা নিচু করে বলল, ম্যাডাম, কোনো ভুল হয়ে গেছে কি? সঙ্গীতা শর্মা প্রথমবার তার সামনে গলা নরম করে বললেন, না, কোনো ভুল হয়নি, শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই। এটি শুনে রমেশ আরও বেশি অস্বস্তি বোধ করতে লাগল। সে ভাবতেও পারেনি যে কোনো বড় অফিসার তার সাথে এভাবে বসে কথা বলবেন। দুজনে পাশের সিঁড়িতে বসলেন। কিছুক্ষণ কেউ কিছু বলল না। চারদিকে শোরগোল ছিল, কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। তারপর সঙ্গীতা শর্মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কতদিন ধরে আছো? রমেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রায় 7 বছর হয়ে গেল ম্যাডাম। 7 বছর! এটি শোনামাত্রই সঙ্গীতা শর্মার চোখ ভিজে এলো। সেই একই সময় যখন রমেশ হঠাৎ তার জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল। তিনি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, এর আগে কি করতে? রমেশ চোখ নিচু করে নিল। সবকিছুই করতাম ম্যাডাম, যা সামনে আসত। তার উত্তর পরিষ্কার ছিল না, কিন্তু যন্ত্রণা স্পষ্ট ফুটে উঠছিল। সঙ্গীতা শর্মা এখন নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে সামনে বসে থাকা লোকটিই রমেশ, তার স্বামী। কিন্তু তিনি চেয়েছিলেন সত্যটা যেন তার মুখ দিয়েই বেরোয়। তিনি সরাসরি কথা বললেন, রমেশ, তুমি পালিয়েছিলে কেন? এটি শোনামাত্রই রমেশ যেন পাথর হয়ে গেল। তার আঙুলগুলো কাঁপতে লাগল। সে এদিক ওদিক দেখল কেউ শুনছে কিনা। তারপর খুব নিচু গলায় বলল, ম্যাডাম, আমি পালিয়ে যাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল। এখন সঙ্গীতা শর্মার ধৈর্য ভেঙে যাচ্ছিল। কে বাধ্য করেছিল আর কেন? রমেশের চোখ থেকে জল ঝরতে লাগল। সে বছরের পর বছর ধরে যে কথা চেপে বসেছিল, তা বাইরে আসার জন্য ছটফট করছিল। আপনি যখন ডিএসপি হয়েছিলেন, তখন আপনি অনেক লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। অনেক লোকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। তারা আপনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। সে বলতে থাকল, আর সঙ্গীতা শর্মা চুপচাপ শুনতে থাকলেন। তারা আমাকে লক্ষ্য বানালো। বলা হলো যে আমি আপনার নাম নিয়ে মানুষের কাছ থেকে টাকা চাই। জাল অভিযোগ করা হলো। কিছু নকল ভিডিও আর ছবিও বানানো হলো। ধীরে ধীরে কথা ছড়িয়ে পড়ল যে ডিএসপির স্বামীই দুর্নীতি করে। সঙ্গীতা শর্মার মাথা ঘুরে গেল। কিন্তু তুমি আমাকে জানালে না কেন? রমেশ মাথা নিচু করে নিল। জানাতে গিয়েছিলাম, কিন্তু আপনার অফিসের কিছু লোক বলল যে আমি যদি আপনার কাছে যাই তবে বিষয়টি আরও জটিল হয়ে যাবে। বলা হলো যে আপনার চাকরি বিপদে পড়ে যাবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম ম্যাডাম। আমি ভাবলাম আমি যদি দূরে চলে যাই তবে হয়তো আপনার সম্মান বেঁচে যাবে। সেই মুহূর্তে সঙ্গীতা শর্মা নিজের হৃদয়ে এক তীব্র যন্ত্রণা অনুভব করলেন। তাই তুমি সব কিছু ছেড়ে চলে গেলে? রমেশ হ্যাঁ সূচক মাথা নাড়ল। রমেশ বলল, আমার কাছে না ঘর ছিল না পরিচয় ছিল, কোথাও কাজ পাইনি। যেখানেই যেতাম মানুষ বলতো ডিএসপির স্বামী নিশ্চয়ই কোনো গোলমাল করবে। শেষ পর্যন্ত আমি এখানে বৃন্দাবনে চলে এলাম। এখানে কেউ প্রশ্ন করেনি, শুধু এটাই বলল, পরিশ্রম করো আর পেট ভরাও। তার কথা শুনে সঙ্গীতা শর্মার চোখ ভিজে এলো। সঙ্গীতা শর্মা বললেন, আর কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করনি? রমেশ কম্পিত কণ্ঠে বলল, রোজ ইচ্ছে করত, কিন্তু ভয় লাগত। ভাবতাম পাছে আমার কারণে আপনার কোনো ক্ষতি না হয়ে যায়। আর এখানে এসে ভগবানের আশ্রয় বাঁচতে লাগলাম। এই সব শুনে সঙ্গীতা শর্মা আর চুপ থাকতে পারলেন না। রমেশ, তুমি অনেক বড় ত্যাগ করেছ, কিন্তু এখন চুপ থাকার সময় শেষ হয়ে গেছে। রমেশ ঘাবড়ে গেল। ম্যাডাম, আমি চাই না আপনি আবারও সমস্যায় পড়ুন।
সঙ্গীতা শর্মা প্রথমবার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, এখন আমি একা নই, আর যারা এইসব করেছে তারা শাস্তি পাবে। এটি শুনে রমেশের চোখে ভয় আর আশা দুটোই দেখা গেল। সত্যিই কি এবার কিছু বদলাবে? সঙ্গীতা শর্মা আকাশের দিকে তাকালেন, যেখানে মন্দিরের ওপর ধ্বজা উড়ছিল, এবং বললেন, হ্যাঁ রমেশ, এবার সত্য সামনে আসবে, আর যারা ভেবেছিল তোমাকে ভেঙে আমাকে ভেঙে দেবে তারা ভুল প্রমাণিত হবে। বন্ধুরা, বৃন্দাবনের সেই সন্ধ্যার পর সঙ্গীতা শর্মার জন্য আর কিছুই আগের মতো রইল না। মন্দিরের সিঁড়িতে রমেশ শর্মা যে কথাগুলো বলেছিলেন সেগুলো তার হৃদয় আর মাথায় অনবরত ঘুরছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে এটি শুধু একটি আবেগপ্রবণ মিলন নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের শুরু আর শেষ দুটোই এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে। কিন্তু এখনই রমেশের জন্য প্রকাশ্যে আসা সহজ ছিল না। সঙ্গীতা শর্মা সেদিন রাতেই রমেশকে বললেন যে সে যেন এখনও কাউকে কিছু না বলে। এখনও তুমি শুধু রমেশ নও, তুমি আমার স্বামী, কিন্তু দুনিয়ার জন্য আপাতত তুমি যা আছো তাই থাকবে। আমাদের ভেবেচিন্তে পা বাড়াতে হবে, তিনি পরিষ্কার করে বললেন। রমেশ ভয় পেয়ে গেল। ম্যাডাম, আমি আর আপনার জীবনে সমস্যা হতে চাই না। আমি এখানেই ঠিক আছি, রিক্সা চালাবো, মন্দিরে যাব, শান্তিতে বেঁচে থাকব। সঙ্গীতা শর্মা প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকালেন। অনেক সহ্য করেছ তুমি, এবার আমার পালা। পরদিন খুব ভোরে সঙ্গীতা শর্মা উঠলেন। বৃন্দাবনের গলিগুলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি। মন্দিরের দরজা খুলছিল। সাধু সন্তরা স্নানের জন্য যাচ্ছিলেন। তিনি নিজের নিরাপত্তা রক্ষীকে ডাকলেন এবং বললেন যে রমেশকে যেন চুপচাপ সরকারি গেস্ট হাউসে নিয়ে আসা হয়, কোনো হইচই ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া। যখন রমেশ গেস্ট হাউসে পৌঁছাল, সে কুঁকড়ে গিয়েছিল। এত বছর পর কোনো সরকারি জায়গায় পা রাখতেই তার ভয় লাগতে শুরু করল। পুরনো অভিযোগ, বদনাম, অপমান সবকিছু আবার চোখের সামনে ঘুরতে লাগল। ম্যাডাম, যদি কেউ আমাকে চিনে ফেলে? সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। কেউ চিনবে না, সঙ্গীতা শর্মা ভরসা দিয়ে বললেন। আর যদি চিনেও ফেলে, তবে এখন আর ভয় পাওয়ার দরকার নেই। ঘরে বসে সঙ্গীতা শর্মা প্রতিটি কথা আবারও জিজ্ঞেস করলেন। রমেশ, শুরু থেকে বলো, কারা ছিল, কে কি করেছিল, একটা কথাও লুকোবে না। রমেশ দীর্ঘশ্বাস নিল এবং বলতে শুরু করল। সব কিছু তখন থেকে বিগড়াতে শুরু করল যখন আপনি সেই বড় জমি কেলেঙ্কারির ওপর ব্যবস্থা নিয়েছিলেন। অনেক লোক ধরা পড়েছিল। তারপর থেকেই আপনার অফিসের কিছু লোক বদলে যেতে লাগল। সে জানালো কিভাবে একদিন তার কাছে কিছু লোক এলো এবং বলল যে সে ডিএসপির স্বামী, তার উচিত মানুষের সাহায্য করা। যখন সে মানা করে দিল, তখন থেকেই তার বিরুদ্ধে রটনা শুরু হলো। তারপর একদিন আমাকে বলা হলো যে আপনার ওপর মহলের চাপ আছে এবং যদি আমি চুপচাপ দূরে চলে যাই তবে বিষয়টি শান্ত হয়ে যাবে। সঙ্গীতা শর্মার মুখ কঠোর হতে থাকল। আর আমার অফিসের কারা কারা এতে জড়িত ছিল? রমেশ কিছুটা ইতস্তত করে নাম নিল। আপনার পিএ সুনীল বর্মা, সেই সব থেকে এগিয়েছিল, সেই সবাইকে উস্কানি দিত। এটি শোনা মাত্রই সঙ্গীতা শর্মার মুঠি শক্ত হয়ে গেল। সুনীল বর্মা, সেই ব্যক্তি যাকে তিনি অন্ধের মতো বিশ্বাস করেছিলেন। রমেশ আরও বলল, সে বলতো যে আপনি খুব মানসিক চাপে আছেন এবং যদি আমাকে আপনার থেকে দূরে রাখা যায় তবে আপনি দুর্বল হয়ে পড়বেন। সে আমাকে বলেছিল যে এটি আপনার ভালোর জন্যই। ঘরে নীরবতা নেমে এলো। বাইরে মন্দিরের ঘণ্টার আওয়াজ আসছিল, কিন্তু ভেতরে এক ঝড় উঠেছিল। সঙ্গীতা শর্মা তৎক্ষণাৎ নিজের ল্যাপটপ আর ফাইল আনিয়ে নিলেন। তিনি পুরনো মামলাগুলো দেখতে শুরু করলেন। রমেশের বলা প্রতিটি কথা ফাইলের সাথে মিলে যাচ্ছিল। যে দিনগুলোতে রমেশের ওপর অভিযোগ উঠেছিল সেই দিনগুলোতেই অনেক বড় বড় মামলার তদন্ত ধীর করে দেওয়া হয়েছিল। তার মানে আমাকে রোখার জন্য ওরা তোমাকে পিষে ফেলেছিল, সঙ্গীতা শর্মা ভারাক্রান্ত গলায় বললেন। রমেশের চোখ ভরে এলো। আমি শুধু এটাই চেয়েছিলাম যে আপনি যেন সুরক্ষিত থাকেন। সেই দিনই সঙ্গীতা শর্মা নিজের এক বিশ্বস্ত কর্মকর্তাকে ফোন করলেন। আমার 7 বছর পুরনো কিছু মামলার ফাইল চাই, কাউকে না জানিয়ে। সন্ধ্যা হতে হতে ফাইলগুলো চলে এলো। প্রতিটি পাতা মিথ্যের কাহিনী বলছিল। সাক্ষীদের বয়ান একই রকম ছিল, তারিখগুলোতে গরমিল ছিল, আর সবথেকে চমকে ওঠার মতো বিষয় হল কিছু নথিতে সুনীল বর্মার স্বাক্ষর ছিল। এখন সঙ্গীতা শর্মার পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল। এটি কোনো ছোট চাল ছিল না, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। রাতে রমেশ আবারও ভয় পেয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি যদি এই বিষয়গুলো তলেন তবে অনেকে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সঙ্গীতা শর্মা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, যদি পুলিশ ভয় পায় তবে অপরাধীরা বেপরোয়া হয়ে যায়, আর নয়। তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি তাড়াহুড়ো করবেন না,
আগে প্রমাণ শক্ত হবে, তারপর ব্যবস্থা নেওয়া হবে। রমেশকে আপাতত সেখানেই সুরক্ষিত থাকার কথা বলা হলো। সেই রাতে রমেশ অনেকক্ষণ ঘুমাতে পারল না। প্রথমবার তার মনে হলো যে তার কষ্ট কেউ শুনেছে। অন্যদিকে সঙ্গীতা শর্মাও জানলার পাশে দাঁড়িয়েছিলেন। বৃন্দাবনের শান্ত রাতে তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে এখন তার লড়াই শুধু একজন স্বামীর জন্য নয়, বরং সেই সমস্ত নির্দোষ মানুষের জন্য যাদের ক্ষমতাশালীরা পিষে ফেলে। পরদিন সকালে সঙ্গীতা শর্মাকে খুব শান্ত দেখাচ্ছিল, কিন্তু তার ভেতরে এক তীব্র আগুন জ্বলছিল। তিনি রমেশকে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এখন আর কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হবে না। এখন যা হবে প্রমাণের সাথে হবে, প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলা হবে। তিনি বললেন, রমেশ মাথা নাড়ল। ম্যাডাম, আমি আপনার সিদ্ধান্তের উপর পূর্ণ ভরসা করি। সেই দিনই সঙ্গীতা শর্মা বৃন্দাবন থেকে সরাসরি নিজের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলেন। বাইরে থেকে দেখতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে তিনি তদন্তের পুরো পরিকল্পনা করে নিয়েছিলেন। তিনি ঠিক করলেন সবার আগে সেই পুরনো মামলাগুলোকে খুঁটিয়ে দেখা হবে, যেগুলোর সময় রমেশের ওপর অভিযোগ আনা হয়েছিল। অফিসে পৌঁছেই তিনি নিজের সবথেকে বিশ্বস্ত ইন্সপেক্টরকে ডাকলেন। আমার 7 বছর পুরনো 3টি মামলার পুরো ফাইল চাই, কাউকে না জানিয়ে। ইন্সপেক্টর অবাক হয়ে দেখলেন, কিন্তু প্রশ্ন করলেন না। জি ম্যাডাম। ফাইলগুলো যখন এলো, সঙ্গীতা শর্মা প্রতিটি কাগজ খুব মন দিয়ে পড়লেন। তারিখ, বয়ান, সাক্ষী সবকিছু। আর ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হতে লাগল। যে সাক্ষীরা রমেশের বিরুদ্ধে বয়ান দিয়েছিল তারা একই এলাকার লোক ছিল। অনেকের বয়ান একই শব্দে লেখা হয়েছিল। এটি পরিষ্কার ছিল যে তাদের শিখিয়ে দেওয়া হয়েছিল। সঙ্গীতা শর্মা ফাইল বন্ধ করে দীর্ঘশ্বাস নিলেন। অর্থাৎ সত্য চেপে দেওয়া হয়েছিল। এরপর তিনি কল রেকর্ড বের করালেন। সেই সময় রমেশকে যে নম্বরগুলো থেকে হুমকি আর উপদেশ দেওয়া হয়েছিল, সেই সমস্ত নম্বর একটি গণ্ডির মধ্যেই ঘুরছিল। কিছু নম্বর এক বড় ব্যবসায়ীর অফিসের সাথে যুক্ত ছিল, কিছু একজন উচ্চপদস্থ কর্মকর্তার ব্যক্তিগত ফোন থেকে। এখন সন্দেহ বিশ্বাসে পরিণত হচ্ছিল। পরবর্তী পদক্ষেপ ছিল সুনীল বর্মা। সুনীল বর্মা এখনও সেই বিভাগেই ছিল। পদ বদলে গিয়েছিল, কিন্তু প্রতিপত্তি শক্তিশালী ছিল। সঙ্গীতা শর্মা সরাসরি তাকে ডাকলেন না। আগে তিনি তার পুরনো কর্মকাণ্ডের রিপোর্ট আনালেন, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি, হঠাৎ আসা উন্নতি, সবকিছু। রিপোর্ট দেখে তার ঠোঁট শক্ত হয়ে গেল। এটা তো পরিষ্কার। বিকালে তিনি সুনীল বর্মাকে অফিসে ডাকলেন। সুনীল ভেতরে এলো তো মুখে কৃত্রিম হাসি ছিল। ম্যাডাম, আপনি ডেকেছেন? সঙ্গীতা শর্মা না হেসে বললেন, হ্যাঁ, বসো। ঘরে নীরবতা ছিল। সুনীল, 7 বছর আগে রমেশ শর্মার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, সেগুলোতে তোমার ভূমিকা কী ছিল? সুনীল এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, তারপর সামলে নিল। ম্যাডাম, আমি তো শুধু আদেশ পালন করছিলাম। কার আদেশ? কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু প্রশ্ন সরাসরি। সুনীল চোখ নিচু করে নিল। উপরমহলের চাপ ছিল ম্যাডাম। উপরমহল কে? এবার গলা কিছুটা কঠোর হল। সুনীল চুপ করে রইল, তার কপালে ঘাম দেখা দিল। যদি সত্যি না বলো তবে এই নীরবতাই তোমাকে জেলে পৌঁছে দেবে, সঙ্গীতা শর্মা বললেন। এটি শোনামাত্রই সুনীল ভেঙে পড়ল। ম্যাডাম, বড় বড় লোক ছিল, একজন উচ্চপদস্থ কর্মকর্তা আর এক বড় ব্যবসায়ী। তারা বলেছিল যে যদি রমেশ শর্মা সরে যায় তবে আপনি দুর্বল হয়ে পড়বেন। এখন পুরো ঘটনা সামনে চলে এসেছিল। সঙ্গীতা শর্মা তৎক্ষণাৎ আদেশ দিলেন, সুনীল বর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করো আর হেফাজতে নাও। অফিসের বাইরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ বুঝে গেল যে বড় কিছু হতে চলেছে। পরের দুদিনে তদন্ত আরও গতি পেল। ব্যবসায়ী রাজেশ গুপ্তার ডেরায় হানা দেওয়া হলো। নগদ টাকা, জাল নথি আর ঘুষের প্রমাণ মিলল। রাজেশ গুপ্তাকে হেফাজতে নেওয়া হলো। এরপর নম্বর এলো উচ্চপদস্থ কর্মকর্তা অশোক সিংয়ের। অশোক সিং বাঁচার অনেক চেষ্টা করল, ফোন করল, চাপ তৈরি করালো। কিন্তু এবার সঙ্গীতা শর্মা পিছু হটার পাত্রী ছিলেন না। প্রমাণ এত মজবুত ছিল যে আর কোনো পথ বাকি ছিল না। অশোক সিংকেও বরখাস্ত করে গ্রেফতার করা হলো। যখন এই খবর রমেশের কাছে পৌঁছালো, সে অনেকক্ষণ চুপ করে বসে থাকল। ম্যাডাম, সত্যি কি এইসব হচ্ছে? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। সঙ্গীতা শর্মা বললেন, হ্যাঁ রমেশ, এবার সত্য সামনে আসছে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি। তদন্তে আরও নাম সামনে আসতে লাগল। ছোট অফিসার, দালাল, জাল সাক্ষী সবাই একে একে ধরা পড়তে লাগল। সঙ্গীতা শর্মা একটি পুরো তালিকা তৈরি করলেন। যারা এতে জড়িত, কেউ রেহাই পাবে না, তিনি পরিষ্কার বললেন। এই সময় তিনি রমেশকে পূর্ণ নিরাপত্তায় রাখলেন। এখন তোমার আর কোথাও লুকিয়ে থাকার দরকার নেই, তিনি বললেন। একদিন তিনি রমেশকে বললেন, এখন সময় এসে গেছে যে তুমি আমার সাথে বাড়ি চলবে। রমেশের চোখ ভিজে এলো। লোকেরা কি বলবে? সঙ্গীতা শর্মা খুব সাধারণ শব্দে বললেন, লোকেরা অনেক কিছু বলেছে।
এবার সত্য বলবে। বন্ধুরা, রমেশ শর্মা যখন সঙ্গীতা শর্মার সাথে শহরে ফিরল, তখন তার হৃদয়ে ভয় আর স্বস্তি দুটোই ছিল। ভয় এই জন্য যে এত বছর পর সেই লোকগুলোই সামনে আসবে যারা তাকে ভেঙে দিয়েছিল, আর স্বস্তি এই জন্য যে এখন সে একা ছিল না। সঙ্গীতা শর্মা পরিষ্কার করে দিয়েছিলেন যে এখন প্রতিটি বিষয় আইন অনুযায়ী হবে, কারও দাদাগিরি চলবে না। পরের দিনই সঙ্গীতা শর্মা অফিসে একটি দীর্ঘ বৈঠক ডাকলেন। এই বৈঠকে সেই সব অফিসাররাই ছিলেন যাদের উপর তার ভরসা ছিল। তিনি খুব সাধারণ ভাষায় সবাইকে বোঝালেন, এই বিষয়টি শুধু আমার স্বামীর নয়, এটি সেই সিস্টেমের সত্য যেখানে ক্ষমতাশালীরা নিজের স্বার্থের জন্য যে কোনো নির্দোষকে পিষে ফেলে। আজ যদি রমেশ শর্মা বিচার না পায়, তবে কাল অন্য কোনো রমেশ হবে। সবাই চুপচাপ শুনছিল। তিনি একটি ফাইল টেবিলের উপর রাখলেন। এই ফাইলে সেই সমস্ত লোকের নাম আছে যারা মিলে মিথ্যে কাহিনী বানিয়েছিল। আজ থেকে এদের সবার উপর আলাদা তদন্ত হবে। সবার আগে জাল সাক্ষীদের ডাকা হলো। যারা বছর আগে রমেশের বিরুদ্ধে বয়ান দিয়েছিল তাদের থানায় ডাকা হলো। শুরুতে সবাই সেই পুরনো কাহিনীই আওড়ালো। একজন লোক বলল, স্যার, আমরা তো সেটাই বলেছিলাম যা সত্যি ছিল। সঙ্গীতা শর্মা শান্তভাবে জিজ্ঞেস করলেন, তাহলে এটা বলো যে তোমার বয়ান আর অন্য সাক্ষীর বয়ান একরকম কি করে হয়? সেই লোকটি ঘাবড়ে গেল, তার মুখের রং বদলে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর সে ভেঙে পড়ল। ম্যাডাম, আমাদের টাকা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে শুধু কাগজে সই করে দাও। একে একে সব সাক্ষী সত্যি বলতে শুরু করল। কেউ বলল আমাদের ভয় দেখানো হয়েছিল, কেউ বলল চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। এখন ষড়যন্ত্রের পুরো পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। এরপর পালা এলো সেই বড় ব্যবসায়ী রাজেশ গুপ্তার। পুলিশ যখন তাকে সামনাসামনি বসিয়ে প্রশ্ন করল, তখন সে প্রথমে অহংকার দেখাতে লাগল। আমি শহরের সম্মানীয় ব্যক্তি, আপনারা আমার কিছুই করতে পারবেন না। সঙ্গীতা শর্মা শান্ত গলায় বললেন, সম্মান মিথ্যে দিয়ে চলে না, সত্য দিয়ে চলে। যখন তার সামনে ব্যাংক অ্যাকাউন্ট, কল রেকর্ড আর যার লেনদেনের প্রমাণ রাখা হলো, তখন তার গলা নিচু হয়ে গেল। শেষ পর্যন্ত সেও মেনে নিল, হ্যাঁ, আমি টাকা দিয়েছিলাম। ডিএসপি ম্যাডামের কড়াকড়িতে আমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল। আমার মনে হয়েছিল যদি তার স্বামীর ওপর অভিযোগ লেগে যায় তবে তিনি দুর্বল হয়ে পড়বেন। এটি শোনামাত্রই রমেশের মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারল যে তার যন্ত্রণা শুধু তার ভাগ্য ছিল না, বরং কারো সুপরিকল্পিত চাল ছিল। এখন সবথেকে বড় নাম বাকি ছিল অশোক সিং। অশোক সিং একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো, তখন সে সরাসরি বলল, সঙ্গীতা, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো। সঙ্গীতা শর্মা নির্ভয়ে উত্তর দিলেন, আর আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আইনের ঊর্ধ্বে নন। তার বিরুদ্ধে প্রমাণ এত অকাট্য ছিল যে বাঁচার কোনো রাস্তা বাকি ছিল না। আদেশ সেই দিনই জারি হল, সাময়িকভাবে বরখাস্ত আর গ্রেফতারি। যেমন যেমন এই খবরগুলো বাইরে এলো, পুরো শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। লোকে চায়ের দোকানে আলোচনা করতে লাগল, আরে সেই রমেশ শর্মাই নির্দোষ প্রমাণিত হলো, দেখো সত্য কত বছর পর সামনে এলো। কিছু লোক লজ্জিত ছিল, কিছু লোক ভয় পেয়েছিল, পাছে তাদের পুরনো কাজও না ফাঁস হয়ে যায়। রমেশের জন্য এইসব দেখা সহজ ছিল না। একদিন সঙ্গীতা শর্মাকে বলল, ম্যাডাম, আমি চাই না আমার কারণে কারো শাস্তি হোক। সঙ্গীতা শর্মা খুব সহজ শব্দে বললেন, রমেশ, শাস্তি তোমার কারণে হচ্ছে না, শাস্তি তাদের অপরাধের কারণে হচ্ছে। বন্ধুরা, এরপর আদালতে মামলার শুনানি শুরু হলো। একটি একটি করে সাক্ষী, একটি একটি করে প্রমাণ পেশ করা হলো। আদালত পরিষ্কার করে দিল যে এটি একটি বড় ষড়যন্ত্র ছিল। রায় এলো, সুনীল বর্মার জেল, রাজেশ গুপ্তার সম্পত্তি বাজেয়াপ্ত, অশোক সিংকে চাকরি থেকে বরখাস্ত করে সাজা। যখন এই রায় শোনানো হলো, তখন রমেশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এত বছরের বোঝা যেন নেমে গেল। সঙ্গীতা শর্মা সেই দিনই রমেশের হাত ধরে বললেন, এখন তোমার লুকিয়ে থাকার দরকার নেই, এখন তুমি আমার সাথে মাথা উঁচু করে চলবে। যখন দুজনে একসাথে বাইরে বেরোলেন, তখন মিডিয়ার ক্যামেরা ছিল, লোক ছিল, প্রশ্ন ছিল, কিন্তু সঙ্গীতা শর্মা শুধু এটাই বললেন, আজ বিচার জিতেছে। রমেশ প্রথমবার সোজাসুজি দাঁড়াল। সে এখন শুধু এক রিক্সা চালক ছিল না, সে এমন এক মানুষ ছিল যে চুপচাপ সব সহ্য করেছে আর শেষ পর্যন্ত সত্যের সাথে দাঁড়িয়ে থেকেছে। বন্ধুরা, আদালতের রায় আসার পর শহরে কয়েকদিন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। যে লোকেরা কাল পর্যন্ত শক্তিশালী মনে করা হতো, আজ তারা শ্রীঘরে ছিল। যে নাম শুনে মানুষ ভয় পেত, এখন সেই নামেই মানুষ ছিছি করছিল। কিন্তু এইসবের মাঝে সবথেকে বড় বদল এসেছিল রমেশ শর্মার জীবনে। বহু বছর পর সে প্রথমবার ভয় ছাড়া ঘরের বাইরে বেরোল। এখন তাকে এই ভেবে রাস্তা বদলাতে হতো না যে কেউ চিনে ফেললে কি হবে।
এখন মানুষ তাকে সন্দেহের চোখে দেখত না, বরং সম্মানের চোখে দেখত। অনেকে তার কাছে এসে বলতো, ভাই আমাদের মাফ করে দাও, আমরা না জেনে তোমাকে ভুল বুঝেছিলাম। রমেশ প্রত্যেককে শুধু এটাই বলতো, এখন সব ঠিক আছে। সঙ্গীতা শর্মা একদিন রমেশকে বললেন, এখন তুমি চিরতরের জন্য আমার সাথে বাড়ি চলবে। রমেশ কিছুটা ঘাবড়ে গেল। ম্যাডাম, এত বছর পর লোকেরা আড়ালে কথা বলবে। সঙ্গীতা শর্মা খুব সহজ শব্দে বললেন, লোকেরা আগেও অনেক কথা বলেছে, কিন্তু এখন আমরা সত্যের সাথে চলব। সেই দিন সঙ্গীতা শর্মা তার স্বামী রমেশকে নিজের সরকারি আবাসে নিয়ে এলেন। গেটে দাঁড়িয়ে থাকা শান্ত্রী স্যালুট করল। রমেশের পদক্ষেপ থেমে গেল। এটি সেই একই জায়গা যেখান থেকে সে একদিন চুপচাপ চলে গিয়েছিল। তার চোখে পুরনো দিনগুলো ভেসে উঠল, অপমান, ভয়, একাকিত্ব, সব কিছু। সঙ্গীতা শর্মা তার হাত ধরলেন এবং বললেন, এখন এই ঘর তোমারও, ভয় পাওয়ার দরকার নেই। ঘরের ভেতরে পা রাখতেই রমেশের চোখ ভিজে এলো। দেয়ালগুলো সেখানেই ছিল, উঠোনও সেখানেই ছিল, কিন্তু আজ পরিবেশ আলাদা ছিল। আজ সেখানে ভয় ছিল না, বরং আপন ভাব ছিল। কিছুদিন পর সঙ্গীতা শর্মা একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করলেন। কোনো জাঁকজমক নয়, কোনো বড় মঞ্চ নয়, শুধু সেই লোকগুলোই ছিল যারা সত্যিই তাদের পাশে দাঁড়িয়েছিল। সেই দিন তিনি সবার সামনে পরিষ্কার শব্দে বললেন, আজ আমি শুধু একজন ডিএসপি হিসেবে বলছি না, আজ আমি একজন স্ত্রী হিসেবে বলছি। যে মানুষটিকে আপনারা সবাই বহু বছর ধরে ভুল বুঝেছিলেন, সে আমার স্বামী রমেশ শর্মা। সে তার নীরবতা দিয়ে আমার উর্দিকে রক্ষা করেছে। আজ আমি তার সম্মান ফিরিয়ে দিচ্ছি। কোনো হাততালি বাজল না, কিন্তু অনেকের চোখ ভিজে গেল। রমেশের কোনো পদের লোভ ছিল না। সে নিজেই সঙ্গীতাকে বলল, আমার কোনো চাকরি বা কুর্সি চাই না, আমি শুধু সাধারণ জীবন চাই। সঙ্গীতা শর্মা তার কথা রাখলেন। রমেশ একটি ছোট কাজ শুরু করল। কখনো মন্দিরে যেত, কখনো বাচ্চাদের পড়াতে সাহায্য করত। সে এখনও সাদামাটা জীবন কাটাত, কিন্তু মাথা উঁচু ছিল। ধীরে ধীরে শহরের জীবন স্বাভাবিক হতে লাগল, কিন্তু এই কাহিনীর প্রভাব খুব গভীর ছিল। এখন যে কোনো কর্মকর্তা বা ব্যবসায়ী ভুল কাজ করার আগে 10 বার ভাবতে লাগল। মানুষের এটা বোধগম্য হল যে যদি সত্যের সাথে দাঁড়িয়ে থাকার মতো কেউ থাকে, তবে দেরি হলেও বিচার অবশ্যই মেলে। এক সন্ধ্যায় সঙ্গীতা শর্মা আর রমেশ বাড়ির ছাদে বসেছিলেন। সামনে আকাশে হালকা অন্ধকার নামছিল। রমেশ ধীর গলায় জিজ্ঞেস করল, যদি সেই দিনটি না আসত, যদি আপনি বৃন্দাবনে না যেতেন, তবে কি হতো? সঙ্গীতা শর্মা কয়েক মুহূর্ত চুপ থাকলেন, তারপর বললেন, হয়তো সত্য তবুও সামনে আসত, কিন্তু ভগবান আমাদের নিজেদেরই মিলিয়ে দিলেন। রমেশ আকাশের দিকে তাকালো। বৃন্দাবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, সহ্য করা, চুপ থাকা আর আশা বজায় রাখা। সঙ্গীতা শর্মা হেসে বললেন, আর আমাকে শিখিয়েছে যে বিচার শুধু ফাইলের মধ্যে থাকে না, সম্পর্কের মধ্যেও থাকে। আজ রমেশ আর সঙ্গীতার জীবন পুরোপুরি বদলে গেছে, কিন্তু তারা পুরনো কষ্টকে ভুলে যাননি। তারা তাকে একটি শিক্ষায় পরিণত করেছেন। এই কাহিনীর শেষ কোনো বড় উৎসবে হয়নি, বরং এক শান্ত বিশ্বাসের সাথে হয়েছে যে সত্যকে চাপা দেওয়া যায়, ভাঙা যায়, কিন্তু শেষ করা যায় না। আর যে মানুষ কোনো আওয়াজ না করে সব সহ্য করে নেয়, সেই আসলে সবথেকে শক্তিশালী হয়। বন্ধুরা, বৃন্দাবনের পবিত্র গলি থেকে শুরু হওয়া এই কাহিনী যখন নিজের শেষ পর্যন্ত পৌঁছায়, তখন এটি শুধু এক দম্পতির মিলনের কথা হয়ে থাকে না, বরং পুরো সমাজের জন্য একটি আয়না হয়ে দাঁড়ায়। এই কাহিনী আমাদের এটা ভাবতে বাধ্য করে যে আমরা মানুষ হয়েও কতবার মানবতা ভুলে যাই। রমেশ শর্মার জীবন এর সবথেকে বড় উদাহরণ। রমেশ কোনো অপরাধ করেনি, তবুও সে অপরাধীর মতো জীবন কাটিয়েছে। সমাজ তাকে না শুনে, না যাচাই করে দোষী মেনে নিয়েছিল। এটাই এই কাহিনীর প্রথম আর সবথেকে বড় শিক্ষা, যে ভিড়ের সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। যখন মানুষ কারো দিকে আঙুল তোলে, তখন তারা এটা ভাবে না যে সেই আঙুলের নিচে একজন মানুষের পুরো জীবন পিষ্ট হতে পারে। অসম্পূর্ণ তথ্যের উপর নেওয়া সিদ্ধান্ত সবথেকে বড় অন্যায় হয়। রমেশের সাথেও এটাই হয়েছিল। কিছু ক্ষমতাশালী লোক মিথ্যে ছড়িয়েছিল, আর সমাজ তাকে সত্য বলে মেনে নিয়েছিল। কেউ এটা জানার চেষ্টা করেনি যে সেই মানুষটি আসলে কি। এই কাহিনীর দ্বিতীয় বড় শিক্ষা হল ত্যাগ। রমেশের ত্যাগ খুব শান্ত ছিল, খুব গভীর ছিল। সে নিজের স্ত্রী সঙ্গীতা শর্মার থেকে দূরত্ব এই জন্য বানিয়েছিল কারণ সে চায়নি তার কারণে তার স্ত্রীর উর্দিতে দাগ লাগুক। সে প্রেমকে শব্দ দিয়ে নয়, বরং সহ্য শক্তি দিয়ে দেখিয়েছে। ত্যাগ সেটাই যা চুপ থাকে, নিজের দুঃখ প্রকাশ করে না। যে সহ্য করেও হাসে, সেই প্রকৃত বীর। এই পংক্তিটি রমেশের জীবনে পুরোপুরি খাটে। সে কখনো সমাজের থেকে প্রতিশোধ নেয়নি, কখনো অভিযোগ করেনি। সে বৃন্দাবনে রিক্সা চালাতে থাকল, ভগবানের নাম নিতে থাকল, আর আশাকে জ্যান্ত রাখল। এটাই আমাদের শেখায় যে কঠিন সময়ে ধৈর্য সবথেকে বড় অস্ত্র হয়।
কাহিনী আমাদের এটাও বলে যে ক্ষমতা আর টাকা যখন ভুল হাতে চলে যায় তখন তা নির্দোষ মানুষকে পিষে ফেলে। অশোক সিং, রাজেশ গুপ্তা আর সুনীল বর্মার মতো লোকেরা এটা ভেবে বসেছিল যে তারা আইনের ঊর্ধ্বে, কিন্তু তারা এই ভুল করে ফেলেছিল যে আইন হয়তো দেরি করে কিন্তু অন্ধ হয় না। ডিএসপি সঙ্গীতা শর্মার চরিত্র আমাদের শেখায় যে প্রকৃত কর্মকর্তা সেই যে নিজের ব্যক্তিগত দুঃখকেও ন্যায়ের পথে বাধা হতে দেয় না। তিনি আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেননি, তিনি আগে প্রমাণ জোগাড় করেছেন, তারপর ব্যবস্থা নিয়েছেন। এটাই কারণ ছিল যে কোনো অপরাধী বাঁচতে পারেনি। ন্যায্য বিচার করে যে ভয়হীন, সেই অফিসার মহান। সত্য যার সাথে থাকে সেই রাখে নিজের পরিচয়। এই নীতি আমাদের বলে যে পদ নয় বরং সাহস মানুষকে বড় করে। সঙ্গীতা শর্মা এটা প্রমাণ করেছেন যে বিচার যদি সততার সাথে করা হয় তবে তা সমাজকে সঠিক দিশা দেখায়। এই কাহিনীর আরও একটি বড় শিক্ষা এই যে প্রকৃত সম্পর্ক সেটাই যা কঠিন সময়েও ভেঙে যায় না। রমেশ আর সঙ্গীতার সম্পর্ক বছরের দূরত্ব, যন্ত্রণা আর ষড়যন্ত্র সত্ত্বেও বেঁচে রইল। এটি আমাদের বলে যে যদি সম্পর্কের ভিত সত্য আর বিশ্বাসের ওপর হয় তবে সময় তাদের দুর্বল করতে পারে না। এই কাহিনী সমাজের জন্যও একটি সতর্কতা। যখন আমরা কাউকে রাস্তায়, রিকশায় মজুরি করতে দেখি তখন আমরা এটা জানি না যে তার পেছনে কত বড় কাহিনী লুকিয়ে আছে। তাই কাউকে ছোট মনে করা, কাউকে অপরাধী মেনে নেওয়া আমাদের সবথেকে বড় ভুল হতে পারে। এই কথা আমাদের এটাও শেখায় যে চুপ থাকা মানুষ সবসময় দুর্বল হয় না। অনেক সময় মানুষ চুপ এই জন্য থাকে কারণ সে কোনো বড় উদ্দেশ্য রক্ষা করছে। রমেশের নীরবতা দুর্বলতা ছিল না, তা ছিল ত্যাগ। শেষে যখন রমেশ নিজের সম্মানের সাথে বাড়ি ফেরে তখন এটি শুধু একজন মানুষের জয় হয় না, বরং সত্য, ধৈর্য আর ন্যায়ের জয় হয়। এই কাহিনী আমাদের আশা দেয় যে অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো একদিন নিশ্চয়ই আসে। এই পুরো কাহিনীর সারমর্ম এটাই যে যাচাই না করে সিদ্ধান্ত নিও না, গুজবকে সত্য মনে করো না, আর সত্যের সাথে দাঁড়িয়ে থাকো, পথ যতই কঠিন হোক না কেন। কারণ শেষ পর্যন্ত সেই জেতে যে সঠিক হয়, সে নয় যে শক্তিশালী হয়। এটাই এই কাহিনীর সবথেকে বড় শিক্ষা, সবথেকে বড় প্রেরণা আর সবথেকে গভীর সত্য। বন্ধুরা, যদি কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিও এবং আমাদের তাসলিমা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন কাহিনীর সাথে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।